প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। দুর্যোগ দুর্ভোগের দেশ হতভাগা বাংলাদেশ। বর্গীদের হানা, মগেদের অত্যাচার, পশ্চিমবঙ্গ থেকে আগত জমিদারদের নিষ্ঠুর আচরণ বাংলাদেশের মানুষকে বারবার চাবুকের মতো আঘাত এনেছে। যারা 9 মাস যুদ্ধ করে এদেশকে স্বাধীনতা এনে দিল, সেই স্বাধীনতাকেও আর একটি রাষ্ট্রের হাতে তুলে দেবার জন্য চলেছে, এখনও চলছে আপ্রাণ চেষ্টা। ষড়যন্ত্রকারীরা যেন বাংলার শিখরে পথিত হয়ে শক্ত অবস্থান গেড়ে বসে আছে। আমি আজ বেশ কয়েকদিন কিছু কথা শুনছি, কথা কানে আসছে। কথাগুলো আমার কাছে পাগলের প্রলাপ বলেই মনে হচ্ছে। তবুও কোথায় যেন সন্দেহর দানা, কালো মেঘ আস্তে আস্তে জমাট হচ্ছে অথবা ঘোলাইটে হচ্ছে। দেখেন, অতীত জানার কিছুটা চেষ্টা করতে হবে। এক একটা ঘটনা এক একটা পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়। এই ঘটনাগুলো সম্বন্ধে অবগত থাকতে হবে। হমজিকালি চিন্তাভাবনা সব কিছুতেই হয় না। আমাদের সৃষ্টিতেই কিছুটা গলদ ছিল। স্বাধীনতার সময় নিয়মিত বাহিনী 2 ভাগ হয়ে যায়। তৃতীয় পক্ষ স্বাধীনতা বিলম্বিত অথবা স্বাধীনতা বিরোধী আর একটা গ্রুপ সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই বিলম্বিত স্বাধীনতার পক্ষের অথবা স্বাধীনতা বিরোধীরা নিয়মিত বাহিনীতে অনুপ্রবেশ ঘটায়। আমি বিস্তারিতই খুলে বলি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার আহ্বানে নিজেরা এবং এদেশের যুবক, যুবা, শিক্ষিত, অশিক্ষিত, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, সর্বোপরি সাধারণ মানুষের সাথে একত্রিতভাবে যুদ্ধ চালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীরই বড় একটা অংশ আটকে পড়ে পাকিস্তানে। যুদ্ধ শেষে জেনেভা কনভেনশনাল অনুযায়ী তারা দেশে ফেরত আসে এবং তারা নিয়মিত বাহিনী হিসাবেই সেনাবাহিনীর ক্যাম্পে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যায়। স্বাভাবিক সৈনিক সুলভভাবে তারা চাকরিতে রত ছিলেন। কিন্তু আর একটা গ্রুপ, যেটা স্বাধীনতা বিলম্বিত অথবা স্বাধীনতা বিরোধী ছিল, মুজিব বাহিনী বলি, কাদেরিয়া বাহিনীর কিছু লোক, একটা বাহিনী ভিত্তিক দল, যেটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের জন্য নয়, ব্যক্তিকেন্দ্রিক দল, যেটা পরবর্তীতে সেই ব্যক্তি সেনাবাহিনীকে সংকুচিত করে সেনাবাহিনীকে দুর্বল রাখার জন্যই তাদের নিজস্ব লোক দিয়ে গঠন করে জাতীয় রক্ষী বাহিনী। ৭৫-এর পটভূমির পর কত বড় একটি সাংঘাতিক ঘটনা ঘটে যায় সবার দৃষ্টির আড়ালে, সবার বুঝে ওঠার আড়ালে। অর্থাৎ সেই রক্ষী বাহিনী, যারা একজন ব্যক্তি মানুষের বাহিনী ছিল, যারা হাজার হাজার মুক্তিযোদ্ধাকে
অস্ত্র জমা দেওয়া নিরস্ত্র মুক্তিযোদ্ধাদেরকে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নির্বিচারে অত্যাচার হত্যা করেছিল, সেই একটি অপেশাদার বাহিনী, একটি খুনি বাহিনী, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীতে, বিডিআরে, পুলিশে। কত বড় সাংঘাতিক ভুল ছিল সেটা। আর ঠিক তাদের গোপন ষড়যন্ত্রেই একটার পর একটা, একজনের পর একজন, এক একজন পারদর্শী প্রজ্ঞাবান মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডারদেরকে কিভাবে হত্যা করা হয়। যুদ্ধকালীন সময়েই মেজর জলিল জাসদ তৈরি করেন, আলাদা হয়ে যান। ৭৭-এ খালেদ মোশাররফ সহ আরও মুক্তিযোদ্ধা অফিসাররা নিহত হন। এই আহসানুল হক ইনু, যিনি রয়ের ট্রেনিং নিয়ে আসছিলেন দেবাদরুন থেকে, বাইরের থেকে তার ইন্ধনেই ক্যান্টনমেন্টের সিপাহী বিপ্লব ৭৭-এ প্রাণ হারান আর এক সেক্টর কমান্ডার, আর এক দক্ষ একজন কর্মকর্তা তাহের। এই যে অবস্থান সৃষ্টি করে দেওয়ার, মুক্তিযুদ্ধ অফিসারদেরকে একের পর এক হত্যা করার পিছনে যার পর নাই রয়ের পিছন থেকে কঠিন ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রর শেষ হয় ৮১-তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা, এবং তার উপরে দোষারোপ করেই মেজর জেনারেল মঞ্জু সাহেব, অর্থাৎ একের পর এক মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করা হয়। আমি সেদিকে যাব না, আমি এই প্রেক্ষাপটটা তুলে ধরলাম এই জন্যই, তার একটা রেশ রয়ে গেছে। আওয়ামী লীগ একটি দল, জিয়াউর রহমান নিজ হাতে যে দল গড়ে রেখে গিয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার যে আদর্শ, পরবর্তীতে সেই দল আদর্শচ্যুতি ঘটায়। আমি দুটি ব্যাপারে আলোকপাত করব। একটা হলো শহীদ মরহুম রাষ্ট্রপতি এরশাদ, তিনিও কিন্তু একটি দল গঠন করেছিলেন, জাতীয় পার্টি। জাতীয় পার্টির একটি আদর্শ ছিল, তারা দুর্নীতি থেকে অনেকটাই সরে আসতে পেরেছিলেন, বা দেশ ওই সময়ের অবস্থায় বেশটা এগিয়ে নিয়ে আসছিলেন। কিন্তু সর্বনাশটা তখনই হয় শেখ হাসিনা দেশে এসে ভারতের মদদে গোপন তৎপরতা শুরু করেন বাংলাদেশের বিরুদ্ধে। তার গোপন মিশন শুরু হয় বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। তখনও বিএনপির রাজনীতিতে দুর্নীতি বা দুর্নীতিবাজ কোনো নেতা, ব্যবসায়িক রাজনীতিক বা রাজনৈতিক ব্যবসায়ীরা তখনও বিএনপিতে অনুপ্রবেশ ঘটাতে সুযোগ পায়নি। কিন্তু শেখ হাসিনা আসার পর তাদের হাতে গড়া দালালেরা এবং রয়ের সহযোগিতায় বিএনপিকে বুঝাইতে থাকে যে এরশাদের দল যদি বাংলাদেশে এস্টাবলিশ করে যায়, আমরা কি করব, আমরা কি করে খাবো। তথাকথিত আওয়ামী লীগের দেশ স্বাধীনের মায়া কান্নার সুর, সেই সাথে আবেগী বিএনপির কিছু নেতা ভাবতে শুরু করে যে জিয়াউর রহমান একটা দল গড়ল, আমরা সেই দলের নেতা, জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে আমাদের সর্বশান্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে। অতএব আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে, অবশ্যই স্বৈরাচারী ছিল এরশাদ, এটা মানতেই হবে,
কিন্তু সেই স্বৈরাচারীকে দমন করতে কিন্তু দুই দলই একত্রিত হয়ে আন্দোলন করে। সেদিন ফার্মগেটে সারা বাংলাদেশি সেনাবাহিনী মাঠে ছিল, ঢাকাতেও ব্যাপকভাবে ছিল। সেদিন ফার্মগেটে নুরুদ্দিন সেনাপ্রধান, তৎকালীন এরশাদের সেনাপ্রধান নুরুদ্দিন ফার্মগেটে ছিলেন। এরশাদ সাহেব সর্বশেষে অসহায় হয়ে নিজে নুরুদ্দিনের কাছে গাড়িতে চলে যান ফার্মগেটে। গিয়ে নুরুদ্দিনকে দুইটি কথা বলেছিলেন। একটি কথা হলো ফায়ার ওপেন করো, এই আন্দোলন থামাও। আরেকটি কথা হলো মার্শাল্লা দিয়ে তুমি ক্ষমতা নিয়ে নাও। নুরুদ্দিন দুটিকেই ওভারলোক করেন এবং তিনি বলেন, স্যার আপনি ক্যান্টনমেন্টে গিয়ে পদত্যাগ করেন। এরশাদের পদত্যাগ হলো, বিএনপি ক্ষমতায় আসলো। পরবর্তী বিএনপি আর পূর্বের বিএনপির জায়গায় ফিরে যেতে পারেনি। বড় ধরনের দুর্নাম বদনাম নিয়ে, অথবা সেই সময়ের বিএনপি আওয়ামী লীগের কিছু নেতাদের ভিতর এমন একটা সমঝোতার ভাব আসে যে 5 বছর আমরা, 5 বছর আপনারা, এরকম একটা গোপন অথচ ওপেন হয়ে যায় মাধ্যমেই বিএনপিকে 5 বছর পর ফিরে আসতে হয়। ক্ষমতায় যায় আওয়ামী লীগ। তৎপর দুইটি দলেরই নৈরাজ্য, দুইটি দলেরই দুর্নীতির অবস্থান দেখে আসে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল, সে পদক্ষেপগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি বাংলার মাটিতে। তার কারণ ওই একটাই, আবারও বিএনপি আওয়ামী লীগ একত্রিত হয়। তারা নিজেরা নিজেদেরকে পরস্পরকে বন্ধু বানিয়ে এটাই ভাবে যে এদের না তাড়াইতে পারলে আমরা কি করব, আমাদের রাজনীতি কোথায়। যাদের একটু মনে আছে, তারা বাজার সিন্ডিকেট তৈরি করেছিল ব্যাপকভাবে। যারা এলসি খোলে, বিদেশের থেকে আমদানি রপ্তানি করে, তারা কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির। আওয়ামী লীগ আর বিএনপি যখন এক হয়ে যায়, তখন বাজার সিন্ডিকেট বলেন, প্রশাসন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোই বলেন, তারা এদেরই দোষর, এদের হাতেই গড়া, এদের কথাই শোনে। তারা আবার এক হইলেন, নুরুদ্দিন ফখরুদ্দিন মঈনকে তারা আবার দেশ ছাড়া করলেন। করে 15 বছর কি দেখলেন? আপনিও যা দেখলেন, জনগণ, সাধারণ মানুষ, আমরা সেটাই দেখলাম। যার ফলশ্রুতিতে, প্রতিশ্রুতিতে, পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট এই প্রজন্মের মানুষ, এই প্রজন্মের সময়ের সে ছেলেমেয়েরা 5ই আগস্ট বাংলাদেশকে যেন পুনরুজ্জীবিত করে পুনরায় স্বাধীনতা অর্জন করল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, দেশকে পরিবর্তন করতে হলে এই দুটি দলের দ্বারা, বিশেষ করে আওয়ামী লীগের দ্বারা যে সংবিধান ক্ষতবিক্ষত, সংবিধান নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, এই সংবিধানকে অনেকটা পরিবর্তন করতে হবে এবং এই সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময় দিতে হবে। কিন্তু ধৈর্যচ্যুত হচ্ছে বিএনপি। এই সময়ে দুইটি দলই বিপদের মধ্যে আছে। আওয়ামী লীগের প্রধান দেশে নাই, তার শূন্য স্থান পূরণের জন্য এদেশের কোনো একক নেতা নাই। বিএনপিরও
বর্তমান ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা এবং তার বয়সের যেখানে তিনি পৌঁছেছেন, সরকার প্রধান হবার যোগ্যতা জানি না কতটুকুন আছে। তো বিএনপির নেতাও দেশের বাইরে। এই অবস্থায় নির্বাচনে গেলে দেশের কি ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে, একটা গৃহযুদ্ধের দিকে। লোভ সামলাইতে হবে, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভ কিসের জন্য? আপনার ব্যক্তিগত স্বার্থে? আমি বেশিরভাগই মনে করি সেটাই, রাষ্ট্রের স্বার্থে না। তাহলে কি আওয়ামী লীগ, বিএনপি তারা আবার একত্রিত হচ্ছে, একত্রিত হবে? ডক্টর ইউনূস, আসিফ নজরুল তারা কি এবারও এরশাদ অথবা ফখরুদ্দিন মঈনু আহমেদের মতো দেশকে সংস্কারের পথে এগিয়ে মাঝপথ থেকে সরে যাবেন, বাধ্য হবেন? আমি এটাকেই পাগলের প্রলাপ বলছি। ডক্টর ইউনূস একা নন, ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘ আছে। ডক্টর ইউনূস এমন একজন মানুষ, সারা পৃথিবীময় রাষ্ট্রপ্রধানরা তার বন্ধু, তার পরিচিত, তারা ডক্টর ইউনূসকে সম্মান করে। আসিফ নজরুল, যার হাতে গড়া ছাত্ররা বাংলাদেশের প্রশাসনের বিচার বিভাগে, কোর্টে বড় একটি অংশ দখল করে আছে, তাদেরকে ধাক্কা মেরে সরানো খুব কি সহজ হবে? তারা যে দেয়ালের ভিতরে, তারা যে প্রাচীরের ভিতরে, তারা যে শিখরে আছে, তার পাশ জুড়ে আছে বাংলার লক্ষ কোটি যুবক, ছাত্র জনতা। আওয়ামী লীগ, বিএনপি যেন এই দুঃসাহস না দেখায় তাদেরকে পরাহত করতে। এই পাগলের প্রলাপ বন্ধ হোক। গোপনে যে ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগ, বিএনপিরা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, 91-এর মতো অথবা ফখরুদ্দিন মঈনুর মতো এদেরকে উৎখাত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং বাংলার মাটি থেকে চরমভাবে অপমানিত হতে হবে। সময় দিন, সহযোগিতা করুন, দেশকে, দেশের মানুষকে দেশে বসবাসের যোগ্য করে তুলুক। আপনিও এই সহযোগিতার, এই সংস্কারের পক্ষে অবদান রাখুন। আমাদের সন্তানেরা থাক ষড়যন্ত্রহীন, নিরাপদ একটি বাংলাদেশে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।